বিয়ের পর প্রথম যেদিন রান্নাঘরে গিয়ে ভাত রান্না করলাম সবার জন্য, অভ্যাস না থাকার কারণে একটু বেশি নরম হয়ে গিয়েছিল। শাশুড়ি মা খুব বিরক্ত হয়ে বললেন, 52 টাকা কেজি চাল সব নষ্ট করলো, না আছে রূপ না আছে গুণ, কাজকর্ম আয় উন্নতিতে তো কোনো কিছুই নেই। আমার ছেলের যে কি দেখে এই মেয়েকে পছন্দ হলো আল্লাহই জানে। বিয়ের আগে বাড়িতে মোটামুটি রান্না করলেও একটা নতুন জায়গায় এসে নতুন মানুষ, নতুন রান্নাঘর, সঠিক সময়ে সকলের খাবার টেবিলে দেওয়ার টেনশনে আমার একটু ভুল হয়ে গিয়েছিল। খেতে বসে ব্যাংকের ম্যানেজার আমার বড় যা অট্টহাসি হেসে আমার শাশুড়ি মাকে বলল, কি গো মা, আপনি যে এতদিন বলে আসলেন আমি চাকরি করি বলে সংসারের কুটোটি নারী না, আরে আমি তো সংসারের খরচ দেই, তা এবার যে সংসারের মেয়ে নিয়ে আসলেন, দেখুন কত ধানে কত চাল। আমার বড় ভাসুর বলল, আমাদের দুজনের রোজগারের সংসার চলে, অফিসে বেরোনোর সময় যদি ঠিকমতো খাবারটুকুও না পাই তাহলে এত স্যাক্রিফাইস করে লাভ কি? তোমার বৌমা তো কবে থেকে ফ্ল্যাটে উঠে যাওয়ার কথা বলতেছে, এত কম্প্রোমাইজ কিন্তু করা যাবে না বলে দিলাম। আমার ননদ বলল, কেন মা, রান্নাটা তো তুমি এতদিন করতে, ঘোড়া দেখে খোড়া হয়ে গেলে নাকি? শাশুড়ি মা কাঁদো কাঁদো মুখ করে সবার গ্লাসে পানি দিতে দিতে বললেন, সকাল সকাল সংসার আলাদা হওয়ার কথাবার্তা এই বাড়িতে আগে কখনো হয়নি, কি যে অলক্ষ্মী মেয়ে আমার কপালে এসে জুটলো আল্লাহই জানে। এই কথাগুলো শুনে আমি এক দৌড়ে নিজের ঘরে চলে আসলাম। খাটের উপর বসে অঝরে কাঁদছিলাম। কোনোদিন অলক্ষ্মী শব্দটা শুনতে হবে স্বপ্নেও ভাবিনি। বাবা মায়ের বড্ড আদরের মেয়ে ছিলাম, আমাদের সংসারে অভাব ছিল, কিন্তু মা বাবার ভালোবাসার কোনো টানাটানি ছিল না। মনে পড়ছিল মায়ের কথাগুলো। মা সবসময় বলতো, সংসার এত সহজ জিনিস নয় রে মা, তুই যতই ভাবিস আমি যত্ন করে সেবা করে সবার প্রিয় হয়ে উঠবো, কারো মন পাবি না রে মা, এটাই নিয়ম। বরং ভালো করে পড়াশোনা কর, নিজের পায়ে দাঁড়া, সবসময় জানবি টাকার কাছে তেতো মিষ্টি হয়ে যায়, আর বাবা মায়ের চেয়ে বেশি ভালোবাসা আর কোথাও পাবি না রে মা, যে যত ভালো মানুষই হোক। সেই সময় মায়ের কথা ভালো লাগেনি। সৌরভের সাথে 5 বছরের সম্পর্ক। একটা কোম্পানিতে চাকরি হওয়ার জন্য ঢাকায় চলে যাওয়ার আগে ও বিয়েটা সেরে ফেলতে চেয়েছিল। এতদিনের সম্পর্ক বলে আমিও ক্যারিয়ার নিয়ে চিন্তা না করে বিয়েটাতে মত দিয়ে দিলাম। মা বাবা কারোরই এই মুহূর্তে বিয়েতে ইচ্ছা ছিল না। দুটো কারণে অমত ছিল সৌরভের মায়েরও। এক, আমার গায়ের রং কালো বলে, 2, আমার কোনো উপার্জন নেই বলে। বিয়ের 2 দিনের মাথায় সৌরভ চলে গেল ঢাকায়, আবার 3 মাস পরে আসবে। যার হাত ধরে সদ্য বিয়ে করে এলাম সে চলে যাওয়ায় একেবারে একা হয়ে গেলাম আমি। শ্বশুর বাড়ির বাকি সবাইকে আঁকড়ে ধরার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম বড় যা ভাসুর অহংকারী, তারা নিজেদের মতো থাকতেই পছন্দ করে। প্রায় সমবয়সী ননদও আমাকে এড়িয়ে চলে। সংসারে ছোট ভাবির চাইতে চাকরি করা বড় ভাবির তোয়াজ করা তার কাছে বেশি লাভজনক মনে হয়। শাশুড়ি মা তো একেবারেই পছন্দ করেন না আমাকে। একমাত্র নিরীহ শ্বশুরমশাই আমাকে খুব ভালোবাসতেন। 2 বছর আগে সেরিব্রাল অ্যাটাকে একদিক প্যারালাইজড হয়ে উনি বিছানা ছেড়ে উঠতে পারেন না। একসময় দাপুটে ইঞ্জিনিয়ার, এখন অসহায় হয়ে হয়তো আমার কষ্টটা বুঝতে পারে। যাই হোক, আমি কিন্তু জেদ ধরেছিলাম সংসারটা আমি গুছিয়ে করব, আর এই অলক্ষ্মী শব্দটা থেকে অবাদ দিয়ে ছাড়বো শাশুড়ি মাকে। ঠিক 7 দিন লাগলো সংসারের নিয়ম কানুন, রান্নার ধরন, পছন্দের খাবার খাওয়ার সময় আর মশলার কোটার জায়গা বুঝতে। সকাল 10টার মধ্যে সকলের জল খাবার, ভাসুর যা ননদের টিফিন, দুপুরের রান্না, ঘর গোছগাছ সব নিখুঁতভাবে সেরে ফেলতাম। সৌরভ একদিন ফোন করে ওর মাকে বলেছিল, ও সব কাজ করতে পারে মা, শুধু নিজের খাবারটা নিয়ে একদমই খেতে পারে না, হয়তো ঠিক মতো খাওয়া দাওয়া করে না, তুমি দুপুর আর রাতে অন্তত খাবারটা ওকে বেড়ে দিও। আমি শুনেছিলাম উনি ছেলেকে মুখ ঝামটা দিয়ে বলেছেন, বুড়ো মা বউকে বেঁধে বেড়ে খাওয়াবে, শেষ পর্যন্ত এই অর্ডার করছিস আমাকে? কি জাদু করেছে আমার ছেলেকে এই মেয়ে আল্লাহই জানে। বুকে বড্ড ব্যথা পেয়েছিলাম সেদিন। রোজ মনে করতাম আজ এই রান্নাটা করে সবাইকে খুশি করে দিব, বা আজ এই কাজটা করে শাশুড়ি মায়ের মন জিতে নিব, কিন্তু কোনোদিন এতটুকু প্রশংসা বা উৎসাহ পাইনি। মায়ের কথা বড্ড মনে পড়তো। ভাবতাম তাহলে কি সত্যি শ্বশুর বাড়ি ভালো জায়গা নয়? মেয়েরা কি এখানে শুধু পরের মেয়ে হয়ে থেকে যায়? রাতে ফোনে সৌরভের কাছে রোজ কাঁদতাম। ও বলতো, দেখো যারা তোমাকে জন্ম দিয়েছে, মানুষ করেছে, তাদের রক্ত তোমার শরীরে বইছে, তাদের কাছে তুমি ভালোবাসা পাবে, এটাই স্বাভাবিক, কিন্তু এক গাছের ছাল অন্য গাছে লাগতে একটু সময় তো লাগবে। এত অধৈর্য হইও না, একটু সময় নাও, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি সব সময় তোমার পাশে আছি, সব কিছু ঠিক হয়ে যাবে। শুনে আমার ভাঙ্গা মনটা আবার আশায় বেঁচে উঠতো। এভাবে কম ভালো আর বেশি মন্দে কেটে গেল 7টা মাস। এরই মধ্যে শ্বশুরমশাই হঠাৎ করে চলে গেলেন না ফেরার দেশে। শ্বশুর মারা যাওয়ার সাথে সাথেই বড় ভাসুর বাড়ি ভাগ করে নিল। আরও বলল, সংসারে যখন তারা থাকছে না, খাচ্ছে না, তখন মায়ের দায়িত্ব নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ননদ রিধিও চলে গেল বড় ভাই ভাবির কাছে। ও ভেবেছিল বড়লোক ভাই ভাবির সংসারে বিলাসিতায় থাকবে, আর বড় ভাই ভাবির দরকার ছিল সারাদিন বাসায় থাকার, কাজকর্ম করার একটা মানুষ। অদ্ভুতভাবে আমার শাশুড়িও সেদিন আমার ননদকে
বলেছিলেন, স্বার্থের লুকোচুরি খেলার চক্করে পড়িস না রিধি। অপরের ভরসায় না গিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা কর। টাকার কাছে সব তেতো মিষ্টি। সেদিন বুঝেছিলাম আসলে সব মাই এক। বাড়িতে রয়ে গেলাম আমি, সৌরভ আর শাশুড়ি মা। সৌরভ আমাকে নিয়ে চলে যেতে চেয়েছিল ঢাকায়, কিন্তু স্বামী হারা, ছেলের থেকে আঘাত পাওয়া, পর হয়ে যাওয়া মেয়ের অসহায় মাটাকে আমি ছেড়ে যেতে পারলাম না। আরো জড়িয়ে ধরলাম মানুষটাকে। মাছ খাওয়াতাম জোর করে, সাদা শাড়ি পরতে দিতাম না, রাতের সঙ্গে নিয়ে বাথরুমে যেতাম। সৌরভ চলে যাওয়ার দিন সকালে উনি হাউমাউ করে কেঁদে আমাকে বললেন, তোমার বাবা সবসময় বলতেন বাড়ির লক্ষ্মীকে অবহেলা করো না, পস্তাতে হবে। বৌমা বড় ভালো মেয়ে। কথাটা যে এত তাড়াতাড়ি ফলে যাবে বুঝতেও পারিনি। বাড়িটা আমাকে গিলে খেতে আসে। বৌমা আমায় ছেড়ে যেও না, তাহলে আমি আর বাঁচবো না। আমি ওনার হাত ধরে বললাম, না, আজ অমাবস্যা রাত, চারিদিকে এত অন্ধকার, আর আমি আমার মাকে রেখে যাব? কখনোই না। শাশুড়ি মা বলল, এই দেখ না সবাই কেমন দরকারের সময় আমাকে ব্যবহার করে ফেলে রেখে চলে গেল। পেটের ছেলে পর্যন্ত ফিরে তাকালো না একবারও। এখন 5টা টাকার জন্য তোদের কাছে হাত পাততে হবে। আমি সঙ্গে সঙ্গে ওনার হাত দুটো ধরে বললাম, আমরা আজীবন সংসারকে ভালোবেসেছি বলে আমরা কি উপার্জন করার ক্ষমতা রাখি না মা? সারা জীবন তো রান্নাঘরেই কাটলো। এবার রান্নাঘর থেকে বাহিরের জগৎটা দেখেন কত সুন্দর। আজ থেকে আমরা মা মেয়ে মিলে একটা নতুন জীবন শুরু করব। আমি শাশুড়ি মাকে রান্নাঘরের সামনে দাঁড় করিয়ে বললাম, আজ থেকে আমরা শাশুড়ি বৌমা মিলে হোম ডেলিভারি ব্যবসা শুরু করব। আমরা নিজের পায়ে দাঁড়াবো, নিজে উপার্জন করতে শিখবো। একটা সেফটি পিন টিপের পাতার জন্য আমাদের হাত পাততে হবে কেন? আর আপনি হবেন আমার হোম ডেলিভারি ব্যবসার ক্যাশিয়ার। আজ আমার স্বামীর কথাই ঠিক হলো। আসলে এক গাছের ছাল অন্য গাছে লাগা অসম্ভব, কিন্তু 2 ছাল যদি একে অপরকে ধরে রাখার চেষ্টা করে তাহলে অলক্ষীর অটাকে সরিয়ে লক্ষ্মীও হওয়া যায়। সত্যি।